এক শীতের সন্ধ্যা। রামপুর গ্রামের আকাশে ঘন কুয়াশার চাদর নেমে এসেছে। আর এটি হলো এই গ্রামের এক প্রাণকেন্দ্র, রঘুর চায়ের দোকান। এখানে সন্ধে হলেই গ্রামবাসীদের আড্ডা জমে ওঠে। আজকে এই কনকনে ঠান্ডায় ঘন কুয়াশার মধ্যে দোকানের সামনে ভিড় ছিল কম। শুধু নীতিশ আর হরি রঘুর চায়ের অপেক্ষায় বসেছিল। আরে হরি, আজ রামচরণ কাকা তো এখনো এলো না। সাধারণত এত দেরি করেন না উনি। ঠিক বলেছিস। তাহলে আজ কি তিনি কোনো কাজে আটকে গেলেন, নাকি দেখ এই ঠান্ডায় তার আর বেরোতে ইচ্ছা করছে না? আরে উনি আসবেন না তা আবার হয় নাকি? রোজ সন্ধ্যায় না এলে ওনার ঘুমই হবে না। একটু দাঁড়াও, এখনো চা তৈরি করিনি, তিনি আসবেনি। এমন সময় দূরে থেকে পায়ের আওয়াজ শোনা যায়। ধীরে ধীরে গায়ে চাদর জড়িয়ে রামচরণ বাবু দোকানে ঢোকেন। যা ঠান্ডা পড়েছে আর বলতে পারছি না, হাত পা তো সব জমে যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম আপনি মনে হয় আসবেনই না। তা কি করে হয়? সারা দিনটা তো আমি বাড়িতে একাই বসে কাটাই। সন্ধ্যের বেলা তোদের সঙ্গে একটু আড্ডা না মারলে রাতে আমার ঘুম হয় না। তা কাকা, আপনার আড্ডার চা তৈরি হচ্ছে, কিন্তু আপনার গল্প তৈরি তো? গল্প গল্প তো সবসময় তৈরি থাকে। তবে আজ যদি শুনতে চাস, একটা সত্যি ঘটনা বলবো। সত্যি ঘটনা? তাহলে বলুন কাকা। রঘুদা, 3টা স্পেশাল চা দাও তো। আমি যখন ছোট ছিলাম তখন আমরা শহরে থাকতাম, কিন্তু আমার গ্রাম খুবই ভাল লাগে। কারণ গ্রামের মতো এমন শান্ত পরিবেশ কোথাও যে পাওয়া যায় না। তাই আমি যখনই আমার স্কুল ছুটি পেতাম তখনই আমি দাদুর বাড়িতে চলে যেতাম। সেখানে গিয়ে আমি চারিপাশে ঘুরে বেড়াতাম। এমন একদিন আমি আর দাদু বারান্দায় বসে আছি। আচ্ছা দাদু, গ্রামের শেষ প্রান্তে যে জলাভূমিটা আছে, ওখানে যদি মাছ ধরতে যাই কেমন হবে? আজ বিকেলে চলো না, আমার সেখানে মাছ ধরতে ইচ্ছা করছে। না না, ওই জলাভূমিতে মাছ ধরতে যেতে হবে না দাদু ভাই। কেন দাদু? ওটা তো একটা সাধারণ পুকুর, নিশ্চয়ই ওখানে বড় বড় মাছ থাকবে। বড় মাছ ধরে দিদাকে বলবো ভেজে দিতে, আমরা সবাই মিলে খাবো। তা জানি না ওই পুকুরে মাছ আছে না অন্য কিছু, তবে ছোটবেলা থেকেই শুনে এসেছি ওই পুকুর ধারের আশেপাশে কেউ কখনো যায় না। পুকুরের আশপাশটা দেখবি কেমন ঝোপ ঝাড়ে ভরা। বাবারা বলতো ওই পুকুর ধারে যে নাকি রাতের বেলায় যায় তাকে নাকি জলা ভূতে টেনে নিয়ে যায়। ছোটবেলা থেকে এই গ্রামের সকলেই এই গল্প শুনেই বড় হয়েছে, তাই এখনো ওই জলার দিকে কেউ যায় না। কেন দাদু, কি হয়েছে? কেন সবাই এরকম কথা বলে? এর পিছনে কি কোনো রহস্য আছে? ওই জলাভূমিটা একটা অভিশপ্ত জলাভূমি। ওই জলাভূমিটার চারপাশে যারাই গিয়েছে তাদেরই আর কখনো পাওয়া যায়নি। আসলে খুব কম লোকই ওখান থেকে ফিরতে পেরেছে। কেন? সেই জলাভূমিটি অভিশপ্ত কেন? সে আমি জানি না। যাগ্গে তুই খবরদার ওখানে যাবি না। ঠিক আছে। এই বলে দাদু সেখান থেকে উঠে চলে যায়। দাদুর কোনো কথাই আমার বিশ্বাস হয় না। তারপর সেই দিন রাত্রে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ আমি স্বপ্ন দেখি আমি সেই পুকুর পাড়ে মাছ ধরতে গেছি। সেখানে আমি মাছ ধরতে বসেছি, হঠাৎ এক বড় মাছ আমার ছিপে লেগে যায়। তাকে উপরে উঠাতে আমার প্রচন্ড কষ্ট হয়। আমি কষ্টে ছিপ ছেড়ে দিই, আর সঙ্গে সঙ্গে সেই জলের মধ্যে থেকে দুটো হাত বেরিয়ে এসে আমার পা চেপে ধরে
এবং টানতে টানতে আমাকে জলের মধ্যে নামিয়ে দেয়। মনে হচ্ছিল কেউ আমায় সেই পুকুরের তলায় নিয়ে যেতে চায়। সেই পুকুরের জলে আমি তখন হাবুডুবু খেতে বসেছি। এই সব দেখে আমি ঘুম থেকে এক লাফে উঠে বসি। দেখি আমি তো ঘরের খাটেই বসে আছি। তারপর আমি বুঝতে পারি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। আমি তখন একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম। আর তারপরে আমি আবার শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমি সন্দেহবশত সেই পুকুর পাড়ে যাই এবং গিয়ে দেখি চারিদিকে আগাছায় পরিপূর্ণ। পুকুরের জলে বড় বড় মাছেরা ঘাই টানছে। কাল রাত্রে স্বপ্ন দেখার পরও আমার মন ওই পুকুরে মাছ ধরার জন্য ছটপট করতে থাকে। আমি মনে মনে ভাবি, দাদুর কাছে গল্প শোনার ফলেই মনে হয় রাত্রে ওই রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ভূত বলে আসলে কিছু হয় না। আর আমার বিশ্বাসও হতো না, কারণ আমি সেই সময় শহরে থাকতাম। তাছাড়া আমার মনে তখন একটাই প্রশ্ন, কেন এখানে কেউ ভয়ে আসে না? কিন্তু একবার যদি কেউ এসে মাছ ধরতে পারে তবে তার নাম হয়ে যাবে। আসলে আমি ছিলাম সেই সময়ের উঠতি বয়সের ছেলে। যেটা বলি বা ভাবি সেটা আমি সব সময় করতে ভালোবাসতাম। তারপরে আমি বাড়ি ফিরে আসি। দুপুরে যখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে তখন আমি চুপি চুপি ছিপ নিয়ে বেরিয়ে পড়ি মাছ ধরতে। কিছুক্ষণ পর আমি সেই পুকুরে পৌঁছাই। একটা পরিষ্কার জায়গা দেখে সেখানে বসে মাছ ধরতে থাকি। হঠাৎ ছিপে জোরে টান পড়ে। সঙ্গে সঙ্গে ছিপটা আমার হাত থেকে ফসকে পুকুরে চলে যায়। হঠাৎ দেখি পুকুরে এক বিশাল বড় মাছ লাফ দিয়ে ওঠে। আর সেই দিনের আলোতে আমি স্পষ্ট দেখি সেই জল থেকে একটা মেয়ের মুখ বেরিয়ে আসছে। তার ভয়ানক রূপ দেখে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে বাড়ি চলে আসি। বাড়িতে এসে দেখি দাদু উঠোনে বসে আছে। আমি তার সামনে এসে দাঁড়াই। কি রে, তুই কোথায় গিয়েছিলিস? আমি আমি সেই পুকুর ধারে মাছ ধরতে গিয়েছিলাম। দাদু, আর জানো আমি জলে কি দেখেছি? জানি জানি, ওই জলের মাঝখানে প্রচন্ড একটা বড় মাছ লাফ দিয়ে ওঠে আর তার মাঝখান থেকে একটা মেয়ের শরীর ভেসে ওঠে। কি তাই তো? তুমি কি করে জানলে দাদু? শোন তাহলে, আমি তখন তোর চেয়েও ছোট। সেই সময় গ্রামের এতটা ভয়ভীতের পরিবেশ ছিল না। পুকুরটাকে তখন সবাই মাছ ধরার জন্য স্বাভাবিক জায়গা হিসেবেই জানতো। একদিন বিকেলে আমার বন্ধুরা আর আমি মিলে ঠিক করলাম সেই পুকুরে যাব মাছ ধরতে। সবাই বলেছিল ওখানে নাকি বড় মাছ পাওয়া যায়। ছোট ছিলাম, সাহসও বেশি ছিল, ভয় কি জিনিস জানতাম না। আমরা সবাই ছিপ নিয়ে গেলাম। বিকেলের সূর্যের আলো তখন জল ছুঁয়ে পড়েছে। চারিদিকটা বেশ সুন্দর, কিন্তু হঠাৎ যেন পরিবেশটা বদলে যেতে শুরু করলো। বাতাস যেন এক ভারী হয়ে এলো। পুকুরের জল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। আমরা বসে বসে মাছ ধরছি, তখন হঠাৎ দেখি পুকুরের মাঝখান থেকে ছোট ছোট বুদবুদ উঠছে। আমরা ভাবলাম হয়তো বড় মাছ পাবো। হঠাৎ আমার ছিপটাতে হ্যাচকা টান পড়ে আমার হাত থেকে সেটি ছুটে জলের গভীরে চলে যায়। আর এরই মধ্যে দেখি সেই পুকুরের জল থেকে এক কালো ছায়া বেরোলো। কালো ছায়া? সেটা কি ছিল দাদু? সেটা ছিল একটা বিশাল অবয়ব, দেখতে এক মেয়ে মানুষের মতো, কিন্তু তার চুলগুলো পুকুরের জলের মতো কালো আর চোখগুলো যেন জল জল করছিল। সে আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে শুরু করলো। তারপরে কি হলো?
তারপর আমরা তো সবাই দৌড় দিয়ে পালালাম, কিন্তু আমার এক বন্ধু ভয়ে সেখান থেকে নড়তেই পারল না। তারপর সেই ছায়া তার পা ধরে টানতে টানতে তাকে সেই গভীর জলে নিয়ে যায়। তারপর তাকে কি কেউ উদ্ধার করতে পারেনি? না, ওকে আর কখনো দেখা যায়নি। সেই ঘটনার পর থেকেই সবাই ওই পুকুর থেকে দূরে থাকে। আর আমিও শপথ নিয়েছিলাম ওই জায়গার ধারে কাছে আর কোনোদিনও যাব না। এই সব শুনে আমি প্রচন্ড ভয় পাই আর মনে মনে ঠিক করি যে আমি সেই পুকুর ধারে আর কোনোদিনও যাব না। সেদিন আর আমি বাড়ি থেকে বেরোইনি। রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু কেন জানি না দাদুর কাছ থেকে এত কিছু শোনার পরও আমার মনে থেকে সেই জলাভূমিতে মাছ ধরার নেশাটা যাচ্ছেই না। আমার মন শুধু বলছে দাদু হয়তো সেই কথাগুলো আমাকে ভয় পাওয়ানোর জন্যই বলেছে। আমি তারপর এত কিছু উপেক্ষা করেই গভীর রাত্রে চুপি চুপি ছিপ নিয়ে বেরিয়ে পড়লাম। আমি ঠিক সেই পুকুর পাড়ে এসে পৌঁছলাম। চারিপাশে এত অন্ধকার হওয়া সত্ত্বেও আমি মাছ ধরার নেশায় ছিপ নিয়ে বসে পড়লাম পুকুর পাড়ে। এরই মধ্যে হঠাৎ করে জলের নিচ থেকে দুটো হাত বেরিয়ে এসে আমার পা চেপে ধরে আমাকে হিচকা টান মারে, আর সঙ্গে সঙ্গে আমি জলে পড়ে যাই আর জলের তলায় তলিয়ে যেতে থাকি। আমি অনেক চেষ্টা করি সেখান থেকে উঠে আসার, কিন্তু পারি না। হঠাৎ কেউ খিলখিল করে হেসে ওঠে। তারপর আস্তে আস্তে আমি জলের তলায় তলিয়ে যেতে থাকি। আমি তখন আর নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম যেন বন্ধ হয়ে আসছে। এমন সময় আমি দেখতে পাই এক মহিলা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে আমার হাত ধরে আমাকে ধীরে ধীরে উপরে তুলে নেয়। তাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তুই এখানে কেন এসেছিস খোকা? তুই বাড়ি ফিরে যা, আর কখনো এই পুকুরের ধারে আসবি না। কে আপনি? আমি কে? আমি হলাম ওই গ্রামের জমিদারের স্ত্রী, যার করা কুকর্মের ফল ভোগ আমি করছি। কুকর্মের ফল মানে ঠিক বুঝলাম না। সে অনেক ঘটনা। কি ঘটনা? আসলে কি হয়েছিল আপনার সাথে? এক সময় আমার স্বামী নারায়ণ চন্দ্র বর্মন ছিল এই গ্রামের জমিদার। সে খুব দয়ালু মনের মানুষ ছিল। সে এই গ্রামের সমস্ত লোকেদের সাহায্য করত, কিন্তু মাঝে মাঝে এই গ্রামের কেউ না কেউ নিখোঁজ হয়ে যেত। সবাই বলতো জমিদারের টাকা শোধ না করতে পেরে পালিয়ে গেছে। তাছাড়া গ্রামবাসীরা জমিদারকে খুব শ্রদ্ধা করতেন, কিন্তু যেটাকে আমি শ্রদ্ধা ভাবতাম সেটা আসলে তাদের ভয়, তা আমি জানতাম না। এই গ্রামের বেশ কিছু লোক কৃষি কাজের জন্য তার কাছে সুদের ওপর টাকা ধার নিত, তবে সেই টাকার সুদ ছিল অনেক বেশি। তা গ্রামবাসীরা জানতো না, কারণ নিরক্ষর মানুষ হিসাব টিসাব তেমন কিছুই বুঝতো না। আর তিনি তাদের নিরক্ষরতার সুযোগ নিয়ে সুদের মাধ্যমে শোষণ করতেন। তারপর আমি আস্তে আস্তে সবকিছু বুঝতে শুরু করি। স্বামীর ব্যবসার খাতাপত্র একদিন গোপনে দেখতে গিয়ে দেখি গ্রামের মানুষদের থেকে নেওয়া সুদের হিসাব। আমি অবাক হয়ে দেখি বেশ কিছু মানুষ টাকা শোধ না করতে পেরে নিজের জমি দিয়ে দিয়েছিলেন। গ্রামবাসীরা রাত দিন পরিশ্রম করে ফসল ফলায়, তাদের রোজগারের একটা বড় অংশ আমার স্বামী বিভিন্ন অজুহাতে নিয়ে নিচ্ছে। একদিন আমি ঘরে দাঁড়িয়ে আছি, হঠাৎ পাশের ঘর থেকে শুনতে পেলাম। আমি চুপিসারে দেখলাম
আমার স্বামী আর দারোয়ান রতন দাঁড়িয়ে কথা বলছে। কি দেবে না? তবে আর কি, বাকিদের মতো তারও একই অবস্থা করে দে। ঠিক আছে কর্তা, তবে টিপুকে একবার ভালো করে বুঝিয়ে বললে হতো না? তোকে অত মাথা ঘামাতে হবে না, যা বললাম সেটা কর, যা। ঠিক আছে। আমার মনে মনে খুব দুশ্চিন্তা শুরু হলো। কি করতে বলছে রতনকে? আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এমন দয়ালু স্বামী যাকে আমি এত শ্রদ্ধা করতাম, সে কিভাবে গ্রামের মানুষদের এমন ভাবে শোষণ করতে পারে। তারপর আমি ঠিক করলাম, এর একটা সমাধান আমাকে খুঁজে বের করতে হবে। তাই আমি আর একটুকু বিলম্ব না করে রতনের পিছু নিলাম। দেখলাম যে টিপুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। টিপু, আয় টিপু, বাইরে আয়। কি হয়েছে, ডাকছো কেন? তোকে জমিদার বাবু ডাক দিয়েছেন, এক্ষুনি চল। ঠিক আছে, চলো। রতন টিপুকে সঙ্গে নিয়ে সেই পুকুর পাড়ে আসে আর দড়ি দিয়ে ঝটপট টিপুর হাত পা বেঁধে দেয়। এসব আমি আড়াল থেকে দেখছি। আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আর আমাকে এভাবে কেন বেঁধেছো? হঠাৎ আমার স্বামী সেখানে এসে উপস্থিত হয়। কেন বেঁধেছি জানিস না? আমার টাকা আমায় সুদ সমেত ফেরত দে। কোথা থেকে দেব কর্তা? আপনার কাছে আমার যত টাকা সুদ হয়েছে তা তো আমার বাড়ি জমি বিক্রি করলেও শোধ হবে না। ঠিক আছে, তবে তোর সেই জমি আমায় দিয়ে দে। সেই জমি যদি আপনাকে দিয়ে দিই তবে তো আমরা ঘরের সবাই না খেয়েই মরে যাব। তা আমি জানি না, তুই সেই জমি আমায় দিয়ে দে, ব্যাস। না, আমি বেঁচে থাকতেই আমি কখনোই হতে দিতে পারবো না। ঠিক আছে, তবে আমার ঋণ না হয় মরেই শোধ কর। এই রতন, ওর হাত থেকে টিপসই নিয়ে ওকে পুকুরে ফেলে দে। দয়া করুন, আমায় ছেড়ে দিন কর্তা। আমি মরে গেলে যে আমার পরিবারটা একেবারে রাস্তায় চলে আসবে। দয়া করুন আমার উপর। দেখ, আমার সব আছে, যেমন টাকা আছে তেমন মান সম্মানও আছে, কিন্তু এই দয়া জিনিসটা আমার মধ্যে নেই। তাছাড়া এই পুকুরে তোর মতো অনেকেই আছে, যা তাদের সাথে শান্তিতে থাকিস। তার মানে তারা কেউ পালিয়ে যায়নি? আরে পালাবে কোথায়, তারা সবাই এই পুকুরের জলেই ডুবে আছে, গেলেই দেখতে পাবি। ছি ছি ছি, আপনি নিষ্ঠুর, আপনি নির্দয়। আপনার মতো জঘন্য মানুষ আমি জীবনে দেখিনি। ছি। কিরে রতন, তোকে কিছু কাজ দিয়েছি, কাজটা সম্পূর্ণ কর। রতন সঙ্গে সঙ্গে টিপুর এক হাত ধরে টিপসই নিয়ে তাকে এই পুকুরে ধাক্কা মেরে ফেলে দেয়। টিপু সঙ্গে সঙ্গে জলের তলায় তলিয়ে যায়। এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায়। আমি তখনও সেখানেই দাঁড়িয়েছিলাম। আমার মাথা যেন কোনো কাজ করছিল না। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর সেখান থেকে বাড়ি ফিরে আসি। আমি ঘরে বসে আছি, কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। আমি তখন ঠিক করলাম, গ্রামবাসীদের নিরক্ষতার আর সরলতার সুযোগ নেওয়া বন্ধ করতেই হবে। যা হয়ে যাক না কেন, তাদের পাশে আমাকে দাঁড়াতেই হবে। হঠাৎ ঘরে নারায়ণ প্রবেশ করে। কি গো, তুমি এখনো ঘুমাওনি? না, কি করে ঘুমোবো? যার স্বামী বাইরে উল্টোপাল্টা কাজ করে বেড়ায়, তার স্ত্রী কি কখনো ঘুমোতে পারে? মানে কি 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 বলতে চাইছো তুমি? তুমি আর রতন টিপুর সাথে যা করেছো তা আমি সব নিজের চোখে দেখেছি। কাল সকালে আমি গ্রামবাসীদের কাছে গিয়ে সব বলবো। আমার কথা শুনে নারায়ণ প্রচন্ড ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে করজোড়ে আমাকে বলল, ক্ষমা করে দাও আমায়, আমার খুব ভুল হয়ে গেছে। আমি সব ছেড়ে দেব, সবার জমির কাগজপত্র তাদের ফেরত দিয়ে দেব,
শুধু তুমি তাদের কিছু বলো না। দয়া করে আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করো আমায়। আমি কখনো নারায়ণকে এইভাবে দেখিনি। তার এই রূপ দেখে আমার মনে ব্যথা হতে শুরু করলো। ঠিক আছে, তবে তোমার সেই প্রত্যেককেই তার জমি ফেরত দিয়ে দিতে হবে, তার সাথে আর্থিক সহায়তা করতে হবে। কথা দাও, কথা দাও তুমি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে তাই করব। আমি এত কিছুর পর তাকে আমি ক্ষমা করে দিই। তারপরের দিন বিকেলবেলা আমি ওই পুকুর পাড়ে ঘুরতে আসি। আমি চারপাশ ঘুরে যখন বাড়ি ফিরতে যাব, হঠাৎ পিছন থেকে কেউ আমার মাথায় সজোরে আঘাত করে। আমি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি। কেউ একজন বলেছিল, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কত শখ! আমি এত জায়গা সম্পত্তি অনেক কষ্টে কামিয়েছি, আর তুই আমার নিজের স্ত্রী হয়ে সব শেষ করে দিচ্ছিলি। তোর মতো বউ থাকার থেকে না থাকা অনেক ভালো। যা, ডুবে মর যা। এই বলে সে আমায় জলে ফেলে দেয়। বাকিদের মতো আমিও ডুবে মারা যাই। আমি মারা যাওয়ার পর নারায়ণ আবার সেই আগের মতো কাজ করতে থাকে। একদিন ঠিক এমন ভাবেই এক গ্রামের লোককে নিয়ে আসে। ঠিক সেই সময় তাকে পুকুরে ফেলতে যাবে, অমনি চারিদিকে প্রচন্ড ঝড় বইতে শুরু করে এবং এক অট্ট হাসিতে চারিদিক ভরে যায়। কে 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 আছো? হঠাৎ সেই পুকুর থেকে দুটো হাত বেরিয়ে নারায়ণ আর রতনের দুজনের পা টানতে টানতে পুকুরে ডুবিয়ে দেয়। তারপর থেকে যে কোনো গ্রামের লোক একা একা এখানে আসে, নারায়ণের আত্মা তাকে টানতে টানতে পুকুরে ডুবিয়ে মারতে যায়। আমি অনেকজনকে বাঁচাবার চেষ্টা করেছি, বাঁচাতে পেরেওছি, যেমন তোকে আজকে বাঁচিয়েছি। আমি চাই না এই গ্রামের কেউ আর বিনা দোষে শাস্তি পাক। নিজের প্রাণ যদি রক্ষা করতে চাস, তাহলে ভুল করেও এখানে আসিস না। আসিস না কেউ, জলার ধারে আসিস না। নিজের প্রাণ রক্ষা করতে চাস তো কেউ আসিস না এই জলার ধারে। আসিস না, আসিস না এই জলার ধারে। আসিস না, আসিস না কেউ। এই বলে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায় সেই নারী মূর্তি। এদিকে সকাল হয়ে আসে। আমি বাড়ি ফিরে আসি। আমার জ্বরে গা হাত পা ভীষণ ব্যথা। মনে হচ্ছিল কেউ যেন আমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল। তারপর 4 দিন জ্বরে ভোগার পর আস্তে আস্তে আমি সুস্থ হই এবং তারপর আমি শহরে চলে আসি। কিন্তু কাকা, সেই জমিদারের বউয়ের কথা কেউ আগে শুনেনি? আপনি ছাড়া কি আর কেউ তাকে দেখেছে? যারা দেখেছে তাদের বেশিরভাগই আর বেঁচে নেই, আর যারা আছে তারা এসব কথা বলতে চায় না, ভয় পায়। রঘুদা, আর 1 কাপ চা দাও তো, ঠান্ডাটা আরো বেড়ে গেছে। ঠান্ডা নাকি ভয় নীতিশ? ভয় নয় রঘু, ভয় নয়। ভূতের গল্প শোনার পর চা না খেলে ঘুম হয় নাকি? আমি এত কষ্ট করে ভিডিওতে অভিনয় করলাম, আর তুমি লাইক কমেন্ট করবে না? না, এটা যে অন্যায়। সাবস্ক্রাইব করো, নইলে ভূতের মিটিংয়ে তোমাদের নামে রিপোর্ট করে দেব। সাবস্ক্রাইব করো।